নেশাময় আসক্তি লেখিকা বর্ণা শিকদার পর্ব ১৯২০। বুঝিস না কেন বউ, বাচ্চা মেয়েকে বড় করার জন্য একটু টর্চার করতেই হবে। মাবুদ, তুমি আমারে উঠাইয়া নাও, আমি বড় হতে চাই না। আমি তো অয়ন হুট করেই আহির খুব কাছে চলে আসে। কোনো প্রস্তুতির সুযোগ না দিয়ে সে ঝুঁকে পড়ে এবং আহির গোলাপি অধৈর্যরা নিজের আয়ত্তে নিয়ে নেয়। আচমকা এমন ঘনিষ্ঠতা পেয়ে আহি ভয়ে কেঁপে ওঠে। সে ছটফট করে ওঠে, দুহাত দিয়ে অয়নের টি শার্ট শক্ত করে চেপে ধরে নিজেকে সরানোর চেষ্টা করে, কিন্তু অয়নের শক্ত মুঠির সামনে সে মুহূর্তে নিজেকে অসহায় মনে হয়। ঠিক তখনই দরজার দিকে এক ঝলক তাকিয়ে আহির বুকের ভেতর হিমশীতল স্রোত বয়ে যায়। দরজার কাছে দাঁড়িয়ে আছে তার বাবা, রাগান্বিত ও কঠিন দৃষ্টিতে সবকিছু দেখছে। ভয়ের আতঙ্কে আহি হঠাৎ করে অয়নের পেটে শক্ত করে চিমটি দেয়। অপ্রত্যাশিত ব্যথায় অয়ন সঙ্গে সঙ্গে সরে আসে। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। শালির মাইয়া, বাসর তো করতে দিলি না, আর এখন চুমু দিচ্ছি তাতেও চিৎকার করছিস। হাত পা বেঁধে নেব কিন্তু। বড্ড জ্বালাতন করে তোর এই। হা হা হা। কথা বলতে সে থমকে যায়। চোখের সামনে মহিবুল শেখকে দেখে পরপর কয়েকটা শুকনো ঢোক গেলে তৎক্ষণাৎ বিদ্যুৎ গতিতে আহির কাছ থেকে সরে আসে। মুহূর্তের মধ্যেই তার ভঙ্গি পাল্টে যায়। সে জোরপূর্বক ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে রাখে। অন্যদিকে আহি সম্পূর্ণ গুটিয়ে গেছে। লজ্জা ভয়ে তার মনে হচ্ছে মাটির নিচে ঢুকে যেতে পারলে বাঁচে। মাথা নিচু করে সে এক কোণে বসে থাকে, চোখ তুলে তাকানোর সাহসও পায় না। অয়ন শান্ত থাকলেও চোখ মুখে বিরক্তির ছাপ। সে নিঃশব্দে নিজের মনে বিড়বিড় করে, বালের শ্বশুর ডিস্টার্ব করার আর টাইম পেল না। এমনিতেই তার সাটা ভাঙা মেয়েকে চুম্মা দিতে গেলে চিৎকার করে ওঠে, আর এখন এই খাম্বা এসে হাজির। ধুর, জীবনটাই সাটা মার্কা হয়ে গেল। হঠাৎ মহিবুল শেখ গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, বেয়াদব ছেলে, লাজ লজ্জা সব ধুয়ে খেয়েছো। কথাটা ছুড়ে দিয়ে তিনি চলে যাওয়ার জন্য পা বাড়ান। ঠিক তখনই পেছন থেকে অয়নের কণ্ঠ ভেসে আসে, এই শ্বশুর আব্বা, শোনেন তো। মহিবুল শেখ থমকে দাঁড়ান। ধীরে ঘুরে তাকাতেই অয়ন সামনে এসে দাঁড়ায়। চোখ পাকিয়ে কঠিন দৃষ্টিতে তাকান তিনি, কিন্তু অয়ন সেই দৃষ্টি উপেক্ষা করে ভ্রু তুলে নির্লিপ্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়, আপনি আমাকে বেয়াদব বললেন কেন? আমি কি কোনো বেয়াদবি করেছি? মহিবুল শেখের মুখ আরও শক্ত হয়ে যায়। নির্লজ্জ বেহায়া ছেলে, এখন আবার প্রশ্ন করছো বেয়াদবি করেছো কি না? অয়ন ঠোঁট চেপে একরকম হাসে। সেই হাসিতে বিন্দুমাত্র অনুশোচনা নেই, বরং কণ্ঠে শীতল ব্যঙ্গ। আপনি যদি এত লজ্জাশীল হতেন তাহলে আমার বউ জন্ম নিল কিভাবে? লজ্জায় তো আপনার ছোট আম্মার ধারে কাছেও যাওয়ার কথা ছিল না, তাহলে বাচ্চা পয়দা হলো কি করে? মহিবুল শেখের চোখ মুখ মুহূর্তেই পাথরের মতো শক্ত হয়ে যায়। বুকের ভেতর লজ্জা আর রাগ একসঙ্গে আছড়ে পড়ে। শেখ মঞ্জিলে এমন নির্লজ্জ ছেলের জন্ম হবে এটা তিনি কল্পনাও করেননি। মানুষ সম্পর্ক বয়স দেখে কথা বলে, কিন্তু এই ছেলের কাছে সেসবের কোনো মূল্য নেই। অয়ন থামে না, ঠোঁট বাঁকিয়ে আবার বলে, আর শোনেন, বউকে চুমু দেওয়াকে বেয়াদবি বলে না, ওটাকে ভালোবাসা বলে। কিন্তু আপনার মেয়ে যদি এসব বুঝতো, ওকে একটু শিখিয়ে দেবেন তো। প্রাণের স্বামী যা করবে, সরি যা বলবে তাই যেন অক্ষরে অক্ষরে শোনে। মহিবুল শেখের কান যেন গরম হয়ে ওঠে। রাগে তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। আর একটি কথাও না বলে তিনি তার তীব্র দৃষ্টিতে তাকে দ্রুত সরে যান। এই সুযোগে আহি দৌড়ে পালিয়ে যায়। লজ্জা আর ভয় মিশে তার বুক ধড়ফড় করতে থাকে। অয়ন একা দাঁড়িয়ে থাকে, চারপাশে নীরবতা। সে হাবলার মতো তাকিয়ে থেকে নিজের মনে বিড়বিড় করে, শ্যাটার কপাল, বউকে কাছে পেয়েও ঠিক করে ভালোবাসাটুকু দেখাতে পারলাম না, ছ্যা। সিঁড়ি বেয়ে হন্তদন্ত হয়ে নেমে যাচ্ছে অয়ন। প্রতিটি ধাপে তার পায়ের শব্দ ভারী, যেন মনের ভেতরের আগুনি মেঝেতে আছড়ে পড়ছে। চোখ মুখ লাল আভায় ঢেকে গেছে, কপালের শিরাগুলো স্পষ্ট। বুকের ভেতর জমে থাকা ক্ষোভ নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে আসতে চাইছে। তাকে দেখেই শান্তা শেখ দৌড়ে এগিয়ে আসে এবং মৃদু স্বরে বলেন, বাবা তুই এখন। কথাটা শেষ করার সুযোগই দেন না অয়ন। একবারও পেছনে তাকায় না। মায়ের কণ্ঠ, মমতা কিছুই আজ তার কানে ঢুকছে না। সে সোজা দরজার দিকে এগিয়ে যায়, চোখে মুখে রাগের ভয়ঙ্কর ঝিলিক। ড্রয়িং রুমের সোফায় বসে পুরো দৃশ্যটা লক্ষ্য করছিল আদিল। অয়নকে সে খুব ভালো করে চেনে। এত বছরের সম্পর্ক। এই রাগ সাধারণ নয়, নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যা অয়নের ভেতরটা তছনছ করে দিয়েছে। অয়ন আর এক মুহূর্ত দেরি না করে উঠে দ্রুত অয়নের পিছু নেয়, কারণ এই মুহূর্তে অয়নকে সামলাতে পারবে একমাত্র সেই। অয়ন গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিতেই বিকট শব্দে কেঁপে ওঠে গাড়িটা। ঠিক তখনই বিদ্যুৎ গতিতে আদিল পাশের দরজা খুলে বসে পড়ে। কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই। অয়ন গিয়ার টেনে নেয়।
মুহূর্তের মধ্যে গাড়ি ছুটে চলে যায় অস্বাভাবিক গতিতে। রাস্তার আলো আঁধারি পেছনে পড়ে যেতে থাকে, শহরের চেনা চিত্রগুলো ঝাপসা হয়ে যায়। প্রায় 1 ঘন্টার পথ মাত্র 20 মিনিটেই শেষ করে ফেলে অয়ন। আদিল কিছু বলে না, হঠাৎ ব্রেক কষতেই গাড়িটা থেমে যায়। সামনে তাকিয়ে আদিল দেখে তাদের চিরচেনা অনাথ আশ্রম। হুট করে অয়ন কিছু না বলেই দরজা খুলে নেমে যায়। সে বড় বড় পা ফেলে গেটের ভেতরে প্রবেশ করে, আর এক মুহূর্তের মধ্যেই বেশ কয়েকজন শিশু ছুটে আসে তার দিকে। অয়নের রাগী চোখে মুখে প্রথমবারের মতো ফাটল ধরে। সে কিছু বলার আগেই হুট করে 13 বছরের একটি মেয়ে দৌড়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। মেয়েটার ছোট শরীরটা কাঁপছে, কান্নায় ভেঙে পড়ে সে। বাবাই, কথাটা আর বেরোয় না, গলায় আটকে যায়। অয়ন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার শক্ত বুকের ওপর মেয়েটার অশ্রু ভিজে যায়। ধীরে ধীরে সে 2 হাত দিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে। তার চোখে জমে থাকা আগুন যেন একটু একটু করে নিভে আসে। আদিল দূরে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখে বুকের ভেতর শীতল অনুভব করে। অয়ন বাচ্চাদের ভীষণ ভালোবাসে, আর তার জন্যই অনাথ শিশুদের সে লালন পালন করে। অয়ন ধীরে ধীরে মেয়েটার মুখের দিকে ঝুঁকে আসে। তার 2 গালে আলতো করে হাত রাখে, শক্ত হাতে নয়, একেবারে বাবার মতো। ভয় পাওয়া সন্তানের গাল ছুঁয়ে যেমন শান্ত করতে হয়, ঠিক তেমন করে। চোখে মুখে তখন আর রাগ নেই, আছে শুধু উৎকণ্ঠা আর অদ্ভুত এক ভয়। মৃদু স্বরে সে জিজ্ঞেস করে, মা তুই ঠিক আছিস তো? মেয়েটা কথা বলার আগে আরো জোরে তাকে আঁকড়ে ধরে। ছোট শরীরটা কাঁপছে, নিঃশ্বাসগুলো এলোমেলো। তারপর ভাঙা কণ্ঠে এক নিঃশ্বাসে বলে যায়, বাবাই, ওই লোকগুলো আবারও আমাকে আর আপুকে তুলে নিতে এসেছিল। ওরা আমাকে মেরে ফেলতে চায়। তুমি জানো, আমাদের বাঁচাতে গিয়ে দাদাজানকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। দাদাজান খুব ব্যথা পেয়েছে বাবাই। তখন যদি তোমার লোকগুলো না আসতো, তাহলে হয়তো আমরা আজ আর তোমার থেকে অনেক অনেক দূরে চলে যেতাম। কথাগুলো শেষ হতেই মেয়েটা আবার কাঁদতে শুরু করে। মুহূর্তে অয়নের বুকের ভেতরটা হু হু করে ওঠে, যেন কেউ ভেতর থেকে বুক চিরে দিয়েছে। চোখের সামনে ঝাপসা হয়ে আসে সব। সে শক্ত করে দাঁত চেপে ধরে, না হলে এই মুহূর্তেই চিৎকার বেরিয়ে আসতো। সে ধীরে ধীরে মাথা তোলে, তার চোখ এবার গার্ডের দিকে। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারো চোখে চোখ রাখার সাহস নেই। অয়নের নিঃশ্বাস ভারী হতে থাকে, শরীরের প্রতিটি শিরা যেন ফুলে উঠছে। এই রাগ আর সংযত করার জায়গা নেই। পরক্ষণে অয়ন হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। এক এক করে সেই লোকগুলোর শরীরে অজস্র লাঠির আঘাত করে। পুরো আশ্রম চত্বরে তার গর্জন প্রতিধ্বনিত হয়, শুয়োরের বাচ্চা, তোরা থাকতে আমার মেয়েগুলোকে ওই নরপৈশাচগুলো কিভাবে কিডন্যাপ করতে আসে? তোদের কোন বাল ফেলাইতে রেখেছি, হ্যাঁ? লোকগুলোর দৃষ্টি এখনো নিচু, কারো ঠোঁট নড়ে না, কেউ কোনো শব্দ করে না। নিঃশব্দ দাঁড়িয়ে থাকা মানুষগুলো যেন নিজেরাই জানে আজ তাদের শাস্তি পাওয়ার কথা ছিল। অয়নের হাতে ধরা লাঠিটা আবারও শক্ত হয়ে ওঠে। চোখে জমে থাকা আগুন আর থামানো যাচ্ছে না। সে আবার আঘাত করতে উদ্যত হয়। ঠিক তখনই আদিল সামনে এসে পড়ে। সঙ্গে সঙ্গে কয়েকটা বাচ্চা দৌড়ে এসে অয়নের হাত চেপে ধরে। কেউ তার পা জড়িয়ে ধরে, কেউ হাত ধরে টানে। হঠাৎ সেই মেয়েটা কাঁদতে কাঁদতে সামনে এগিয়ে আসে। চোখ দুটো লাল, কণ্ঠ ভাঙা, তবু সাহস করে অয়নের দিকে তাকিয়ে বলে, বাবাই, তুমি ওনাদের মেরো না। ওনারা সবাই অনেক ভালো। সবাই আমাদের খুব ভালোবাসে, আমাদের আগলে রাখে, পাহারা দেয়। ওনাদের ছোট্ট ভুলের জন্য এভাবে মেরো না বাবাই, প্লিজ। কথাগুলো শোনা মাত্র অয়নের বুকের ভেতর ভেঙে যায়। লাঠিটা তার হাত থেকে খসে পড়ে। সে আর দাঁড়িয়ে থাকতে পারে না, ঝুঁকে পড়ে। এক ঝটকায় মেয়েটাকে বুকের মাঝে টেনে নেয়, এমন শক্ত করে জড়িয়ে ধরে যেন ছেড়ে দিলে সে আবার হারিয়ে যাবে। তার কণ্ঠ কেঁপে ওঠে, মারে, তোরা আমাকে ক্ষমা করে দে। তোদের আমি রক্ষা করতে পারিনি। বাবা হিসেবে আমি ব্যর্থ। বাবা মানেই তো ভালোবেসে আগলে রাখা। আগলে রাখা মানে নিরাপদ রাখা, অথচ আমি তোদের আগলে রাখতে পারিনি। ওই নরপৈশাচগুলো আমার কলিজাদের কষ্ট দিয়েছে মা। তোরা নরকের যন্ত্রণা সহ্য করেছিস। আমি জানতাম না, আমি তোদের একটু রক্ষা করতে পারলাম না। মেয়েটা ধীরে ধীরে অয়নের গালে আলতো করে হাত রাখে। তারপর ছোট্ট হাতটা তার মাথার উপর বুলিয়ে দেয়। কাঁদতে কাঁদতে হেসে ওঠে, না বাবাই, তুমি বাবা হিসেবে বেস্ট। তোমার মতো কেউ আমাদের এত ভালোবাসে না, কেউ এত আগলে রাখে না, এত যত্ন করে না। অয়নের বুকের সাথে মাথা ঠেকিয়ে সে আবার বলে, আমাদের সাথে যা হয়েছে আমি সব ভুলে গেছি, সত্যি। কিন্তু তুমি আমাকে কথা দাও বাবাই, আমাদের মতো আর কাউকে যেন এমন যন্ত্রণা সহ্য করতে না হয়। কেউ যেন আর আমার বোনদের মতো হারিয়ে না যায়।
অয়নের বুকটা হঠাৎ করেই কেঁপে ওঠে। যাদের সে নিজের প্রাণ দিয়ে আগলে রেখেছে, সামান্য একটা ঝড়ে যেন সেই সব কিছু এলোমেলো হয়ে গেল। এত বছরের ভালোবাসা, যত্ন, নিরাপত্তা সবকিছু মুহূর্তের মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। সে শক্ত করে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে বুকের ভেতরটা হু হু করে ফাঁকা হয়ে যাচ্ছে। কিছু দূরে আদিল নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে, চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু মাথার ভেতর চিন্তার ঝড়। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তার যদি কিছু হয়ে যায়, অয়ন কি সেটা সহ্য করতে পারবে? কথাগুলো ভাবতেই মাথা ঝিমঝিম করে ওঠে। না, সে এখনই হারিয়ে যেতে চায় না, সে বাঁচতে চায়। সে সবার সঙ্গে একসাথে থাকতে চায়। তারও তো স্বপ্ন ছিল একদিন নিজের একটা ছোট্ট সংসার হবে, তার বউকে সে অনেক ভালোবাসবে, তারপর একটা বেবি আসবে, সেই ছোট বেবিটা সারাদিন তাকে বাবা বাবা বলে ডাকবে, ভাই বোনদের সঙ্গে হেসে খেলবে, বাড়িটা কোলাহলে ভরে উঠবে। কিন্তু এইসব স্বপ্নগুলো যেন তার জন্যই লেখা হয়নি। মনে হয় নিয়তি তার ক্ষেত্রেই সবচেয়ে নিষ্ঠুর খেলাটা খেলেছে। এইসব ভাবনার মাঝে অয়নের কণ্ঠে বাস্তবতা ফিরে আসে। মা, আমার বড় আম্মা কই? আমি এসেছি জেনেও এক পলক দেখতে আসলো না কেন? কথাটার ভেতরে হালকা অভিমান আর চাপা কষ্ট। মেয়েটি কিছু না বলে অয়নের হাতটা শক্ত করে ধরে। ছোট্ট হাতের টানেই যেন অনেক না বলা কথা লুকিয়ে আছে। সে তাকে টেনে নিয়ে যায় ভেতরে একটি রুমের দিকে। অয়ন রুমে পা রাখতেই থমকে যায়। দৃশ্যটা তার বুকের ভেতর কাটার মতো বিঁধে যায়। নিতু এলোমেলোভাবে মেঝেতে বসে আছে, গায়ে জড়ানো ওড়নাটা অনেক দূরে পড়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে। পুরো শরীর জুড়ে এমন একটা অসহায়তা, যেন জীবন থেকে সব আলো নিভে গেছে। অয়ন ধীরে ধীরে তার পেছনে গিয়ে পড়ে থাকা ওড়নাটা তুলে নেয়, নিজের হাতে যত্ন করে সেটা নিতুর গলায় জড়িয়ে দেয়। তারপর মেয়েটার সামনে বসে পড়ে, একদম চোখের সমতলে। নিতু অয়নকে দেখা মাত্রই মাথা নিচু করে ফেলে, চোখাচোখি করার শক্তিটুকু যেন তার নেই। অয়ন নরম গলায় কথা বলার চেষ্টা করে, একবার দুইবার বারবার, কিন্তু কোনো শব্দ বের হয় না নিতুর মুখ থেকে। রুমটা নিঃশব্দ হয়ে যায়। অয়ন কণ্ঠ শক্ত করে, তবু ভেতরের কাঁপুনিটা চাপা দিয়ে বলে, আম্মা, ব্যর্থ বাবার সঙ্গে কথা বলবে না? এই একটা বাক্যই যথেষ্ট ছিল। নিতু আর নিজেকে ধরে রাখতে পারে না। সে হঠাৎ করে অয়নের বুকে ঝাঁপিয়ে পড়ে, দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলেই সব হারিয়ে যাবে। তার কান্না হাউমাউ করে বেরিয়ে আসে, বাবাই, ও বাবাই, ওরা আমাদের ভালোভাবে বাঁচতে দিল না কেন? আমরা তো অনাথ, তুমি ছাড়া তো আমাদের কেউ নেই, তবু ওরা আমাদের ছাড় দিল না। অয়নের বুকের ভেতরটা ফেটে যেতে চায়। সে নিতুকে শক্ত করে আগলে ধরে। এই কান্না তার বুক চিরে যাচ্ছে, তবুও সে কাউকে বুঝতে দিচ্ছে না। এই মুহূর্তে সে শক্ত না থাকলে ভেঙে পড়বে সবাই। অয়ন নিতুর মুখমণ্ডলে দুহাত দিয়ে আলতো করে ধরে। আঙুলের স্পর্শে অদ্ভুত এক স্নেহ, এক অদম্য ধীরতা। সে মাথা একটু নিচু করে নিতুর কপালের সাথে ঠোঁট নিয়ে গিয়ে ফিসফিস করে, আম্মা, কাঁদিস না, তোর বাবাই আছে তো। যারা তোদের কষ্ট দিয়েছে, যারা তোদের চোখের পানি ঝরিয়েছে, তাদের প্রত্যেককে তার প্রাপ্য শাস্তি পাবে। এটা তোর বাবাইয়ের ওয়াদা। কথাগুলো খুব ধীরে, খুব স্থির স্বরে বলা হলেও তার ভেতরে লুকানো ছিল আগুনের মতো প্রতিজ্ঞা। এই মানুষটা হাসলে যেমন আশ্রয়, রেগে গেলে তেমনি ধ্বংস। নিত্যয়নের বুকে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদে। কিছুক্ষণ পর তার কান্নার শব্দ ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে। শরীরের শক্তিটুকু সেরে দিয়ে সে অয়নের বুকেই ভর দেয়, যেন এই বুকটাই তার শেষ নিরাপদ আশ্রয়। অয়ন বুঝতে পারে এই মুহূর্তে শক্ত হওয়াটাই সবচেয়ে বড় ভালোবাসা। সে ধীরে ধীরে নিতুকে আলাদা করে, তারপর নিজের হাতে ছোট্ট বাচ্চা মেয়ে দুটিকে খাইয়ে দেয়। অয়ন হয়তো তাদের আসল বাবা নয়, তবে একজন বাবার কাছে যেমন যত্ন, স্নেহ, ভালোবাসা পায়, অয়ন তাই তাই তাদের। তারপর তাদের ঘুম পাড়িয়ে দেয় এবং কপালে আলতো করে হাত বুলিয়ে দেয়। ওদের নিঃশ্বাসের ওঠানামা দেখে অয়ন স্বস্তির নিঃশ্বাস নেয়। তারপর অয়ন ধীরে ধীরে উঠে দাঁড়ায়, একবার পেছনে ফিরে তাকায়, বাচ্চাগুলো ঘুমিয়ে আছে। এই দৃশ্যটা তার বুকের ভেতর শীতল করে দেয়। তারপর সেই দিনের কথা মনে হতেই চোখ দুটো লাল হয়ে ওঠে, চোয়াল শক্ত হয়ে আসে। এরপর সে আর এক মুহূর্ত দেরি করে না, নিজের গন্তব্যের দিকে পা বাড়ায় অয়ন। যেখানে অপেক্ষা করছে হিসাব, অপেক্ষা করছে শাস্তি, অপেক্ষা করছে এমন এক ঝড়, যার পর কেউ আর এই মেয়েগুলোর দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। অয়ন আর আদিল বেলকনিতে পাশাপাশি বসে আছে, সামনের টেবিলে খোলা ল্যাপটপ, স্ক্রিনে দ্রুত বদলাতে থাকা কিছু ফাইল। অয়নের কানে হেডফোন গোজা। সে কারোর সঙ্গে নিচু গলায় নয়, বরং হুঙ্কার তুলে কথা বলছে, কণ্ঠে চাপা আগুন।
চোখের কোণে রাগের ঝিলিক স্পষ্ট। আদিল কিন্তু ল্যাপটপের দিকে তাকিয়ে নেই, তার দৃষ্টি বারবার ঘুরে যাচ্ছে রুমের দিকে। সে খেয়াল রাখছে কেউ তাদের দিকে এগিয়ে আসছে কিনা। হঠাৎ করে তার চোখে পড়ে আহিকে। আহি ধীরে ধীরে রুমের দিকে আসছে। আদিল এক মুহূর্ত দেরি না করে অয়নকে ইশারায় থামতে বলে। অয়ন সঙ্গে সঙ্গে কলটা কেটে দেয়। আহি এসে রুমের ভিতর ঢুকে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আবার বেলকনির দিকে নরম পায়ে এগিয়ে আসে মাহি, হাতে দুটো কফির মগ। মাহি প্রথমে অয়নের দিকে মগটা বাড়িয়ে দেয়। অয়ন কফির মগ হাতে নিয়ে এক চুমুক দেয়, তারপর ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে বলে, থ্যাঙ্কস বনু। এই সময় কফিটা যে কতটা প্রয়োজন ছিল তোকে বলে বোঝাতে পারবো না। যদিও আরেকটা জিনিস এখন খুব দরকার ছিল, কিন্তু তার ধারে কাছেও যাওয়া সম্ভব না মনে হয়। মাহি কিছু না বলেই মুচকি হাসে, তারপর কাঁপা কাঁপা হাতে আরেকটা মগ আদিলের দিকে বাড়িয়ে দেয়। এক পলক তাকে চোখ নামিয়ে নেয়। সে ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই মাহি আদিলের কণ্ঠে নাম ধরে ডাকে। মাহি সঙ্গে সঙ্গে থেমে যায়, একদম স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই আহি দৌড়ে রুম থেকে বেরিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। সে সঙ্গে সঙ্গে নিজের ভাইয়ের পাশে গিয়ে বসে পড়ে। চোখ বড় বড় করে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আসে, কি বলবে সেটা শুনতে ভীষণ উদগ্রীব। আদিল একবার বোনের দিকে তাকায়, তারপর মাহির দিকে চোখ তুলে গম্ভীর স্বরে বলে, রাতে আমার রুমে দেখা করিস। কথাটা শুনে আহি খিলখিল করে হেসে ওঠে। হাসতে হাসতে দুষ্টুমি ভরা গলায় বলে, ভাইয়া তুমি কি রাতে মাহুর সাথে প্রেম করবে? অয়ন হুট করে আহিকে এক ঝটকায় নিজের কোলে বসিয়ে নেয়। তার ফিসফিসে কথার ভেতরে স্পষ্ট দুষ্টুমি। রাতের প্রেম বুঝিস পাখি? কথাটা কানে যেতে আহি মুহূর্তেই থমথমে মেরে যায়। এই সামান্য কথায় এমন পরিণতি হবে সে কল্পনাও করেনি। এক সেকেন্ডের ভেতর একবার ভাই আদিলের দিকে, একবার মাহির দিকে, তো আর একবার অয়নের চোখের দিকে তাকায়। অয়ন ঠোঁট চেপে ধরে হাসতে এবং আবারও ফিসফিস করে বলে, রাতের প্রেম বুঝে আমাকে অভুক্ত রাখিস কেন? তোর কি আমার জন্য একটু মায়া হয় না পাখি? আহির বুক ধক করে ওঠে। ভাইয়ের সামনে কেউ এমন কথা বলে, তার তো জানা ছিল না অয়ন এভাবে একদম প্রকাশ্যে দুষ্টুমি শুরু করে দেবে। সে লজ্জায় ধীরে ধীরে নুয়ে যাচ্ছে, মুখ লাল হয়ে উঠেছে। একদিকে মাহি মুখ টিপে হাসছে, চোখে এখন একদম অন্যরকম আলো, যেন বিশ্বজয় করে এসেছে। এই মেয়েটাই তো কিছুক্ষণ আগে বিষণ্ণতায় ডুবেছিল, আর এখন এতটা খুশি। ভালোবাসা বোধহয় এমনই, হাজারটা আঘাত সহ্য করালেও একটা কথায় হৃদয়টা শীতল করে দেয়, মনের ভেতরে অজানা সুখ ঢেউ খেলিয়ে যায়। আহিম কাচুমাচু হয়ে মাথা নিচু করে খুব আস্তে ফিসফিস করে বলে, অয়ন ভাই, এখানে ভাইয়া আর মাহু আছে। অয়ন একটু পাত্তা না দিয়ে কাজ ঝাঁকিয়ে বলে, সো হোয়াট, ওরা আছে তাতে আমার কি? আমি তো আমার বউটার সাথে প্রেমের কথা বলছি। শোন না, আজ তো বিয়ে দ্বিতীয় দিন, আজ প্রেম টেম হবে বল? এই কথায় আহির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে ঝট করে উঠে বসে, চোখে ধাউ ধাউ করে আগুনের ফুলকি জ্বলছে। কোমরে দুই হাত গুজে রাগান্বিত কণ্ঠে বলে, অয়ন ভাই, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। অয়ন ভ্রু তুলে অসহায় মুখ করে তাকায় এবং নিরীহ ভঙ্গিতে বলে, কিছু তো করলামই না, তাহলে বেশি বেশি কিভাবে হলো তুই বল? আহি দাঁত চেপে হঠাৎই গর্জে ওঠে, অয়নের বাচ্চা! আরে পাখি, আস্তে চিৎকার কর, আমি কানে শুনতে পাই। এই নির্লজ্জ উত্তরেই আহির মাথার ভেতর যেন আগুন জ্বলে ওঠে। সে ঠোঁট উল্টো করে রাগ চেপে রেখে আদিলের দিকে ঘুরে দাঁড়ায়। ভাইয়া, তুমি কিছু বলছো না কেন? তোমার সামনে এই লোকটা পচা পচা কথা বলছে। আহির কণ্ঠে অভিযোগ আর অভিমান। আদিল মুখ খুলতে যাবে, ঠিক তখনই অয়ন নির্বিকার ভঙ্গিতে কথা কেটে দেয়, সত্যি কথা সবার কাছেই পচা লাগে, আর তোকে যদি পচা কথা না বলি তাহলে কি মন্ত্রীর মেয়েকে বলবো? বলেন গিয়ে, আপনাকে কে মানা করেছে? এই বলে আহি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে অয়ন বলে উঠল, কোথায় যাচ্ছিস দোয়েল পাখি? আহি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। মরতে যাবেন আপনি? অয়ন দাঁত কেলিয়ে হেসে উঠল, না তুই একাই যা, এখন মরার মুড নেই। বাসর করে বাচ্চা কাচ্চা পয়দা করে মরার কথা ভাববো। আর যেখানেই মরতে যাস না কেন, অবশ্যই রাত হওয়ার আগে রুমে ফিরবি। বাল ফিরবো? আজ রাতে আমি আমার শাশুড়ির সাথে ঘুমাবো, দেখবো কিভাবে তুলে আনেন। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আহি বড় বড় পা ফেলে চলে যায়।